চলেছি কলকাতার এমন এক জায়গায় যেখানে কয়েকশো বছরের ইতিহাস আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। জানেন কি কলকাতার একমাত্র স্কটিশ চার্চ কোনটি? কেন রাইটার্স বিল্ডিং এর নাম রাইটার্স হলো? লাল দিঘির জল সত্যিই কি একসময় লাল হয়ে যেত? আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এবং প্রতিটি স্থানের অজানা ইতিহাস, স্থাপত্য আর গল্প আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করি হেরিটেজ অফ ক্যালকাটার নতুন পর্ব। আমি মুনমুন স্পেশনের মুনমুন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ভালোবাসাগুলোই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনেক বড় উৎসাহ দেয়। আজকের হেরিটেজ অফ ক্যালকাটা ভ্রমণের শুরুতেই পৌঁছে গেছি এমন এক স্থাপত্যের সামনে যার উচ্চতা তৎকালীন কলকাতার সাহেব মহলে হইচই ফেলে দিয়েছিল। আমি দাঁড়িয়ে আছি সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সামনে। মহাকরণ মেট্রো স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে বিবাদীবাগ ক্রসিংয়ে এর অবস্থান। সেন্ট অ্যান্ড্রুজ চার্চ স্কচ কার্ক নামেও পরিচিত। এর আরেকটি পরিচয় হলো এটা কলকাতার একমাত্র স্কটিশ চার্চ। এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1815 সালের নভেম্বর মাসে। 8ই মার্চ 1818 সালে এই চার্চ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে স্থানীয় মানুষজন একে লাট সাহেবের গির্জা বলেও ডাকতেন। সেই আমলে কলকাতায় বসবাসকারী স্কটিশ সম্প্রদায়ের মানুষের প্রার্থনার জন্য রেভারেন্ড জেমস ব্রাইসের উদ্যোগে এই চার্চটি তৈরি হয়। চার্চটি অত্যন্ত সুন্দর জর্জিয়ান এবং নিও ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। এর সামনে রয়েছে বিশালাকার আয়নিক স্তম্ভ। চার্চটির অন্যতম প্রধান আকর্ষণ হল এর 165 ফুট উঁচু সাদা রঙের চূড়া। তৎকালীন সময়ে সেন্ট জনস চার্চের চেয়ে এটিকে বেশি উঁচু করে তৈরি করা নিয়ে একটি বিতর্কও তৈরি হয়েছিল। 1835 সালে চার্চের চূড়ায় একটি বড় ঘড়ি বসানো হয়। চূড়ার একদম মাথায় একটি পালতোলা জাহাজের আকৃতির আবহাওয়া নির্দেশক রয়েছে, যা তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামুদ্রিক ব্যবসার প্রতীক। পুরনো ওল্ড কোর্ট হাউসের স্থানেই এই চার্চটি নির্মিত হয়েছিল, তাই সামনের রাস্তার নাম আজও ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। মঙ্গল থেকে রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চার্চটি খোলা থাকে। এ তো গেল ইতিহাসের পাতায় ঘোরাফেরা। তবে চাক্ষুষ দর্শনে এই চার্চ যে কলকাতা প্রেমীদের মোহিত করবেই সে আর বলার অপেক্ষা রাখে না। এবার আমি পায়ে পায়ে হাজির হলাম লাল বাড়ির সামনে। কলকাতায় যত প্রাচীন স্থাপত্য আছে তার মধ্যে ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে এই অট্টালিকা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি বলছি রাইটার্স বিল্ডিং এর কথা, যাকে আমরা মহাকরণ নামেও চিনি। একদা ব্রিটিশ শাসিত ভারতের ক্ষমতার কেন্দ্রস্থল এবং স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের ঐতিহাসিক সচিবালয় ভবন। লাল দিঘির উত্তর পারে অবস্থিত এই ভবনটির প্রতিটা ইটেই লুকিয়ে ইতিহাসের আকর। আচ্ছা, রাইটার্স বিল্ডিং নামটা কেন হলো জানেন কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র ক্লার্ক বা কেরানিদের সেই আমলে রাইটার বলা হতো। তো শাসন কার্য চালানোর জন্য একটা উপযুক্ত ভবনের খুবই প্রয়োজন হয়ে পড়ল। তাই গভর্নর ওয়ারেন হেস্টিংসের আমলে 1777 সালে বিখ্যাত স্থপতি টমাস লিওনের নকশা অনুযায়ী এই ভবনের নির্মাণ কাজ শুরু হলো এবং 1780 সালে এটির নির্মাণ সম্পন্ন হয়। এটি সেকালের কলকাতার প্রথম 3তলা পাকা ভবন। শুরুতে এটি দেখতে সাধারণ ব্যারাকের মতো ছিল। 1880-র দশকে ফরাসি রেনেসাঁ এবং গ্রেকো রোমান স্থাপত্যের আদলে এর পুনর্নির্মাণ করা হয়। ভবনের বাইরের দেয়ালে আইকনিক লাল ইটের নকশা যুক্ত করা হয়, আর ভবনের চূড়ায় রোমান যুদ্ধের দেবী মিনার্ভার মূর্তি স্থাপিত হয়। এছাড়া ছাদের ওপরে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও ন্যায় বিচারের প্রতীক হিসাবে
বেশ কিছু ইউরোপীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্য খোদাই করা আছে। আর এই অনন্য ভাস্কর্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। রাইটার্স বিল্ডিং ভারতের স্বাধীনতা আন্দোলনের এক রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী। 1930 সালের 8ই ডিসেম্বর 3 তরুণ বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ইউরোপীয় পোশাকে এই ভবনে প্রবেশ করেন। তাঁরা জেলের বন্দীদের ওপর অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন.এস. সিমসনকে গুলি করে হত্যা করেন এবং ব্রিটিশ পুলিশের সাথে রাইটার্স বিল্ডিংয়ের করিডরে বা অলিন্দে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে বিখ্যাত। পরবর্তীকালে 3 বিপ্লবী বীরের মৃত্যুবরণ করেন। এই ঐতিহাসিক ঘটনার স্মৃতি রক্ষার্থেই ডালহৌসি স্কোয়ারের নাম বদলে বিনয় বাদল দীনেশবাগ রাখা হয়। স্বাধীনতা লাভের পর এই ভবনটি রাজ্য সরকারের মূল প্রশাসনিক কেন্দ্রে রূপান্তরিত হয়। সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি দস্তাবেজ ও মহাফেজখানা এখানে থাকার কারণে বাংলায় এর নামকরণ করা হয় মহাকরণ। ক্যামেরার লেন্সে চোখ রেখে আমিও যেন ইতিহাসের সরণি ধরে চলে গিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ের আনাচে কানাচে। আচ্ছা, হেরিটেজ যাত্রা কেমন লাগছে আপনাদের? কমেন্টে জানাবেন কিন্তু, আর লাইক ও শেয়ার কিন্তু চাই। তবে এই জার্নি এখনো শেষ হয়নি। রাইটার্স বিল্ডিংয়ের উল্টো দিকেই তো সেই বিখ্যাত জলাশয় লাল দিঘি। এবার পায়ে পায়ে পৌঁছে গেলাম লাল দিঘির পাড়ে। ঘুরে ঘুরে ছবি তুলে বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি, তাই প্রথমে খানিকটা সময় দিঘির পাড়ে এক বাঁধানো রোয়াকে বসে খানিক জিরিয়ে নিলাম। আচ্ছা, এটা কি বলুন তো? এটা পাথরের ওপর খোদাই করা লাল দিঘি ও তৎসংলগ্ন অঞ্চলের মানচিত্র। ইতিহাস বলে কলকাতার বিনয় বাদল দীনেশবাগের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক জলাশয় হল লাল দিঘি। এই দিঘি কলকাতা মহানগরী গড়ে ওঠার চেয়েও পুরনো। কিন্তু দিঘিটির নাম লাল দিঘি কেন হলো? এর পিছনে মূলত 3টি প্রচলিত মত আছে। 1, সাবর্ণ রায়চৌধুরী বা মুকুন্দরাম শেঠের কাছারি বাড়ি ছিল এই দিঘির পাড়ে। দোলের দিন এখানে ব্যাপক রং খেলা হতো এবং আবির কুমকুম মিলে মিশে দিঘির জল লাল হয়ে যেত। সেই থেকে এর নাম লাল দিঘি। 2 নম্বর, ব্রিটিশদের তৈরি পুরনো ফোর্ট উইলিয়াম কেল্লাটি লাল রঙের ছিল। সেই লাল দুর্গের প্রতিফলন দিঘির জলে পড়ায় এটি লাল দেখাতো। সেই থেকে এই নামকরণ। অনেকের মতে লালচাঁদ বসাক নামের এক ব্যক্তি এই দিঘিটি খনন করিয়েছিলেন এবং তার নাম থেকেই এর নাম লাল দিঘি। লাল দিঘি শুধু এক জলাশয় নয়, এর কিছু বিশেষ ঐতিহাসিক গুরুত্বও আছে। 1756 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই দিঘির আশেপাশের অঞ্চলে হয়েছিল লাল দিঘির যুদ্ধ এবং সেই যুদ্ধে ব্রিটিশরা পরাজিত হয় এবং কয়েক মাসের জন্য কলকাতা দখল করে নেয় নবাবের বাহিনী। আবার ব্রিটিশ আমলে কলকাতা পুরসভার জল সরবরাহ ব্যবস্থা চালু হওয়ার আগে এই দিঘিটিই ছিল শহরের ইউরোপীয় ও স্থানীয় বাসিন্দাদের মিষ্টি পানীয় জলের প্রধান উৎস। সেই উপলক্ষে 1709 সালে এই দিঘির জল বিশেষভাবে শোধন করা হয়েছিল। আর লাল দিঘির চারপাশে ঘিরে রয়েছে কলকাতার বিখ্যাত সব ঐতিহাসিক ও প্রশাসনিক ভবন, যেমন রাইটার্স বিল্ডিং, জিপিও, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, টেলিফোন ভবন, সেন্ট অ্যান্ড্রুস চার্চ এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংক। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্তমানে এই দিঘির আধুনিকীকরণ করা হয়েছে। এটি শহরের ব্যস্ততার মাঝে একটি শান্ত বসার জায়গা ও মাছ ধরার জনপ্রিয় কেন্দ্র। তো কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।